ছাত্ররা যারা জুলাই বিপ্লবের অগ্রভাগে যারা ছিলেন, নতুন বাজেট যেটি প্রস্তাবিত বাজেট, যেটি আগামী অর্থ বছরের জন্য, সেটি উপস্থাপন করবার পর তারা কিন্তু বিরোধিতা করেছে। তারা, আপনি এখন দেখছেন না, কিন্তু শুরুর দিকটাতেই তারা বিরোধিতা করেছে। তারা বলেছে এটি সাংঘর্ষিক। আমি বলি যে এই কালো টাকা বা অপ্রদর্শিত অর্থকে বারবার এই সুযোগ দেওয়াটা হচ্ছে রাষ্ট্র বনাম আপনার দুর্নীতিবাজদের মধ্যে একটি সমঝোতা। রাষ্ট্রের সাথে দুর্নীতিবাজদের সমঝোতা করার একটি নামান্তরই হচ্ছে এই কালোটাকে সাদা করার সুযোগ রাখা। এটি দিয়ে সমাজে আরেকটি জায়গা তৈরি হয়, সেটি হলো যে যারা বৈধ পথে উপার্জন করে তাদেরকে নিরুৎসাহিত করা হয়। বারবার আপনি যখন এটি করবেন তখন বৈধ পথে নিরুৎসাহিত করা হয়। আরেকটি জায়গাতে যেটি মজিদ ভাই যেটা বললেন, সাবেক এনবিআর চেয়ারম্যান, যেটি এই কালো টাকা যখন সমাজে, আপনি যেটি বলছিলেন যে গাড়ি, ফ্ল্যাট, বাড়িতে যখন এটি বিনিয়োগ হয়, তখন যে ফ্ল্যাটের প্রতি স্কোয়ার ফিট ঢাকায় যেটির দাম হওয়ার কথা 5,000 টাকা, সেটি আজকে 25,000 টাকা। আপনি আপনি যদি ধানমন্ডির কথা বলেন, আপনি বনানীর কথা বলেন, গুলশানের কথা বলেন, সেখানটাতে কিন্তু আপনি যারা আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, যারা সৎ ব্যক্তি, তাদের কিন্তু এই অভিজাত লোক হয়েও তাদের অভিজাত এলাকা যেগুলোকে বলা হয়, সেই জায়গায় এখন টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। তাতে কি হয়েছে যে সমাজে দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। এই জায়গাটাতে বন্ধ করা ছাড়া, এবং আপনি যেটা বললেন যে ফ্ল্যাটে দেওয়ার ফলে কি হয়েছে, আপনি দেখেন একজন বাংলাদেশ বিমানে চাকরি করেন একজন কর্মকর্তা, তিনি ধানমন্ডিতে দেশের এখন বর্তমানে খুব বড় একটি কোম্পানির একটি ফ্ল্যাট, 2600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, প্রতি স্কোয়ার ফিট কিনেছেন উনি 30,000 টাকা করে, প্রতি বর্গফিট কিনেছেন 30,000 টাকা করে। এখন যদি এখানটাতেই শুধুমাত্র হাত দেয়া হয়, যে কোম্পানি বিক্রি করেছে এবং যিনি কিনেছে, শুধু সেখানটাতেই যদি হাত দেওয়া হয়, রাজস্ব বিভাগ, দুর্নীতি দমন কমিশন, আমাদের যে অর্গানগুলো আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তারাই যদি সেখানে সচেতনভাবে হাত দেয়, তাহলেই কিন্তু এগুলো মূল উৎপাদন হয়ে যায়। এবং এগুলো থেকে যে দিন শেষে কোনো সুফল বয়ে আসে না, সমাজে বৈষম্য, বিরোধ এবং এই যে ধনী দরিদ্রের যে বৈষম্য এবং মানে সম্মানিত লোকের সম্মান ক্ষুণ্ণ হওয়ার একটি জায়গা এটি দিয়ে তৈরি হয়েছে। এখন এই যে আপনি বলছিলেন, যেটা গোলাম মোয়াজ্জেম ভাই যেটা বললেন, যে আসলে এনবিআর এখন আমার কেন যেন মনে হচ্ছে রাষ্ট্রের অন্যান্য অনেক সংস্থার মতো এনবিআরও ওই চেয়ারে বসেই শুধুমাত্র কাজটা করতে চান, এক গরু বারবার জবাই দিতে চান। যিনি একবার কর দিয়েছেন তাকে কতভাবে আগামী বছর, এবার যেটা দিয়েছেন, আগামী বছর যদি ন্যূনতম 10% বাড়িয়ে না দেয়, তাহলে তার ট্যাক্স ফাইলটা ধরে টান দেওয়া হয় এবং তারপর তার হয়রানির আর কোনো শেষ থাকে না। যেটি বারবার বলা হচ্ছে, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে, বিশেষ করে অর্থনৈতিক খাত নিয়ে আমরা যারা কাজ করি, তারা কিন্তু এই গল্পটি বহুবার শুনেছি। মজিদ ভাই যখন চেয়ারম্যান ছিলেন এনবিআরের, তখনও আমরা এটা শুনেছি এবং জোর দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক বলেন, ইন্টারন্যাশনাল যে আমাদের উন্নয়ন সহযোগী যারা আছে, তারাও কিন্তু এই জায়গাটাতে বলেছে, সুশাসন নিশ্চিত করবার কথা বলা হয়েছে। এবং এই যে কর নেট বাড়ানো, মানুষের একেবারে, এখন দেখবেন যে আপনি কোটি টাকার উপরে ব্যাংকে সঞ্চয় আছে এরকম মানুষের সংখ্যা কত। এবং আমার যে করমুক্ত আয়সীমা যেটি এবারও করা হয়েছে, 3,75,000 টাকা যেটা করমুক্ত সীমা করা হয়েছে, তার উপরে যে টাকা আছে এরকম লোকের সংখ্যা কত। এই এত লোক এই ধনী থাকার পরও বা করমুক্ত আয়সীমার উপরে থাকার পরেও সেইখানটাতে আমার কতজন এই ট্যাক্স ফাইল, কতজনের ট্যাক্স ফাইল আছে, এর মধ্যে কতজন ট্যাক্স দিচ্ছে, মানে ট্যাক্স নেট নিয়ে কিন্তু আসলে কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। আমরা আলোচনার পর আলোচনা করে যাচ্ছি, কিন্তু না আসলে আপনার জেলা পর্যায়ে যাচ্ছে না, ড্রাইভ দিতে আমরা দেখছি না, কোনো ড্রাইভ নাই। এই ঢাকা ডিভিশনাল হেডকোয়ার্টার, এর মধ্যেই সীমাবদ্ধ থাকা, যারা দিয়েছে তাদেরকে বারবার, ঢাকা শহরের অসংখ্য ব্যবসায়ী আছেন যারা বছরের পর বছর বিভিন্ন প্রোগ্রামের জন্য 10 কোটি 5 কোটি টাকা খরচ করছে, তাদেরকে আপনি দেখবেন না কিন্তু শীর্ষ করদাতার তালিকায়। ওই জর্দা ব্যবসায়ীকে শীর্ষ করদাতার তালিকায় দেখবেন, কিন্তু যারা এরকম করে বেড়াচ্ছে, যারা একটি পার্লামেন্ট ইলেকশনে গিয়ে 100 কোটি 200 কোটি টাকা খরচ করছে, তাদেরকে কিন্তু আপনি কখনোই দেখবেন না যে এই শীর্ষ করদাতার জায়গায় তারা আছে। একইভাবে এই যে রাষ্ট্রের
যে সমস্ত বেতন কাঠামো বাড়ানো হয়েছে সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে অনেক জায়গা আছে যারা খুব ভালো বেতন পান, নানান সুযোগ সুবিধা পান। তো সেই জায়গাগুলোতে হাত দেয়া, একেবারে জেলা, বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায় পর্যন্ত কিন্তু কর্নেট বিস্তৃত করবার এই কথা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। এটা এখন বয়ান মনে হয়। প্রতি আপনি হিসাব করেন তাহলে পরে বাংলাদেশে কিংবা ঢাকা শহরে যে পরিমাণ আপনার পাকা ঘর রয়েছে, হ্যাঁ, মানে যেটা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে একটি ঘর থাকলে সেখানে একটি টিন হবে এবং সেখান থেকে অর্থ আদায় করতে হবে, সেটা তো এখন পর্যন্ত কার্যকরী হয়, সেটি কার্যকর হয়নি। এরপরে দেখেন আরেকটি জায়গা কিন্তু বলা হয়েছে এনবিআর এর ভেতর থেকে, এবং সেই জায়গাগুলোতে কেউ হাত দেয় না। ওই যে আমি যেটি বলছিলাম যে এক গরু বারবার জবাই করা, আপনার ঢাকা শহরে যত বাড়িওয়ালা আছে, ফ্ল্যাটওয়ালা আছে, ভাড়া দিয়ে যারা খান, তাদের টাকা একটা এসআরও সম্ভবত আছে বা প্রজ্ঞাপন, সেটি হলো 25,000 টাকার বেশি হলে সেটি ব্যাংকের মাধ্যমে সেই ভাড়াটি জমা দিতে হবে। আপনি গিয়ে দেখেন যে কটি ফ্ল্যাটের মালিক, কতজন ফ্ল্যাট ওনার সেই ভাড়াটা ব্যাংকে দিতে পারছেন, তাকে নিরুৎসাহিত করা হয় বাড়িওয়ালার পক্ষ থেকে বা ফ্ল্যাট ওনারের পক্ষ থেকে, তাদেরকে হাতে হাতে সেই টাকাটি নেয়। কারণ এটি যখনই ব্যাংকে ঢুকে যাবে তখন তো হিসেবের খাতায় জমা হবে, অতএব সেখানটাতে হাত দিতে। এই জায়গাগুলোতে যদি পিন পয়েন্ট করা হতো, আপনার যদি এনবিআর যদি বলতো যে জেলা পর্যায় থেকে, যেটি আমি একটা অন্য এক্সাম্পল দিয়ে বলি, যখন আপনার সাঁড়াশি অভিযান চালানো হয় পুলিশের অপরাধীদের নামে, তখন এক এক থানায় বলে দেওয়া হয় তোমাকে 100 আসামি জোগাড় করে দিতে, 100টা মামলা হইতে হবে, অমুক করে দিতে হবে, তমুক করে দিতে হবে। তো সেটি এনবিআর এর জায়গা থেকে যদি এভাবে ঠিক করা হয় যে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে, 64টি ডিস্ট্রিক্টে প্রতি বছর কত % হারে আপনার এই করদাতা খুঁজে বের করতে হবে যারা এই কাজে নিয়োজিত আছে, তাদের জবাবদিহিতার জায়গাটা